দর্শক, সম্পর্ক এমন একটি জিনিস যার কারণে একটি জীবন আলোর পথ দেখতে পারে, আবার কখনো কখনো একটি জীবন ধ্বংস হতে পারে এই সম্পর্কের কারণে। প্রবাদ আছে, সুসম্পর্কের স্বর্গবাস। আর যদি সম্পর্ক খারাপ হয় তবে নিজের ধ্বংস তো হবেই, সাথে সাথে সর্বনাশ, পরবর্তীতে নরকে বাস নির্ধারিত হয়। এই সম্পর্ক যে শুধু মানুষে মানুষে হয় তা কিন্তু নয়। সম্পর্ক পার্থিব সব কিছুর সাথে বিরাজমান, শরীরের সাথে মনের, রোগের সাথে চিকিৎসার, পরিশ্রমের সাথে অর্থের। সম্পর্ক চোখে দেখা যায় না, তাই কেউ কারোর ভেতরের ভাষা বুঝতে পারে না। অনেকে আবার বুঝতে চায় না যে সম্পর্ক সব কিছুতে বিদ্যমান এবং তা কতটা জরুরি। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে বর্তমানে আমরা নারী পুরুষের আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থার সেবা গ্রহণ করতে যেমন পারি, ঠিক তেমনি জানতেও পারি একটি রোগের সাথে অন্য রোগের পার্থক্য, সম্পর্ক এবং চিকিৎসা সম্পর্কে। মাদক সেবীদের যে শুধু মানসিক সমস্যা হয় তা কিন্তু নয়, শারীরিক সমস্যার সাথে সাথে স্কিনেরও অনেক সমস্যা হতে পারে। নারীদের বিভিন্ন রোগের সাথে স্কিনেরও সমস্যা দেখা দিতে পারে। আবার কারো যদি স্কিনের সমস্যা দেখা দেয়, তা থেকে অন্যান্য রোগেরও সম্ভাবনা থাকতে পারে। মোট কথা, একটার সাথে অন্যটার সম্পর্ক। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার সঞ্জিদ আরা নূপুর, প্রসূতি রোগ ও গাইনি বিশেষজ্ঞ, এবং ডক্টর আসিফ ইমরান সিদ্দিকী, চর্মরোগ বিশেষজ্ঞ। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো? জি ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক সম্পর্ক। আসলে আমরা সবাই জানি যে শারীরিক এবং মানসিক এই যে দুটার মধ্যে সম্পর্ক এবং যোগাযোগটা খুবই ঘনিষ্ঠ একটা যোগাযোগ, নিবিড় একটা সম্পর্ক। ভাইয়ের কাছে শুরুতে যদি জানতে চাই যে এই দুটোর মধ্যে সম্পর্কের যে যোগাযোগটা সেটা আসলে কেমন, কতটা ঘনিষ্ঠ? মানসিক এবং শারীরিক সম্পর্ক এটা খুবই ভাইস ভার্সা। কারো যদি শরীরটা খারাপ থাকে, কারো যদি হাতে পায়ে ব্যথা থাকে, মাথায় ব্যথা থাকে, দুর্বল লাগে, তাহলে কিন্তু ওর মনটাও খারাপ থাকে। আবার ভাইস ভার্সা, কারো যদি মন খারাপ থাকে, ওর কিন্তু ধীরে ধীরে ঘুমের প্রবলেম হয়, ওর হরমোনাল চেঞ্জেস আসে, ওর কিন্তু শারীরিকভাবেও অনেক প্রবলেম হতে পারে। যেমন আমি যদি ডার্মাটোলজিস্ট হিসাবে চিন্তা করি, যাদের বেশিরভাগ রোগ যেগুলা ক্রনিক, আমি সবসময় আমার পেশেন্টদের বলি ঘুম ঠিক থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেস নিলে হরমোনাল প্রবলেম হয়, রোগটা আরও বেড়ে যেতে পারে। তো শারীরিক এবং মানসিক সম্পর্ক শুধু গাইনি বা স্কিনে না, সব কয়টা যতগুলা সাবজেক্ট আছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট। ইটস এ ভেরি ভাইটাল থিং। অনেক সময় হয় না যে খুব বেশি শরীর খারাপ, আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত বেশি মন খারাপ হলে সেখান থেকে কিন্তু শরীরও খারাপ হয়ে যায়, হতে পারে। জি, আপুর কাছে যদি একটু জানতে চাই যে যেহেতু আপনি একজন গাইনোকোলজিস্ট, একজন মেয়ের তো আসলে বিভিন্ন রকম স্টেজ থাকে বয়সের ক্ষেত্রে, তো সেই বয়স ভেদে একটা মেয়ের কি কি ধরনের আসলে শারীরিক এবং কি কি ধরনের আসলে মানসিক সমস্যাগুলো হতে পারে, যদি শুরুতেই শারীরিক সমস্যাগুলোর কথা শুনি। আচ্ছা, গাইনোকোলজিস্ট হিসাবে আমি মেয়েদের যেই সমস্যাগুলো ফেস করেছি সেগুলো হলো বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের সমস্যা হয়, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দুটোই। আমরা যেটা দেখি যে একটা মেয়ে যখন বয়ঃসন্ধিকালে আসে তখন তার কিছু মানসিক পরিবর্তন হয়, কারণ তখন তার বডিতে একটা হরমোনাল হ্রাস হয়। হরমোনাল চেঞ্জের জন্য তখন তার মেনস্ট্রুয়াল সাইকেলটাও শুরু হবে, সেগুলো কারণেও কিছু মানসিক সমস্যা তৈরি হয়। সেই জিনিসটাকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, ধীরে 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 তার সেই অ্যাকসেপ্টেন্স লেভেলটা তৈরি হয়। তো আমাদের যেটা আছে যে আমরা শুধু ডক্টর হিসাবে না, ডক্টরের কাছে আসলেই হবে না, বাসায় যারা আছি আমরা, স্পেশালি প্যারেন্টস যারা আছে, তাদের ওই বাচ্চাটার প্রতি শুরু থেকে একটু কেয়ারগিভার যারা থাকেন তাদেরকে সেই দায়িত্বটা থাকে যে বাচ্চাটাকে আমরা টেক কেয়ার করব। নট অনলি তার যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো আসছে সেটাকে সাপোর্ট দেওয়া না, তাকে মানসিকভাবেও সাপোর্ট দেওয়া, যে এগুলো একটা নর্মাল জিনিস, তাকে জিনিসটাকে নর্মাল করার মতন সেই অ্যাকসেপ্টেন্স লেভেলটা পরিবার থেকে আমাকে তৈরি করে দিতে হবে। এটাই। আরেকটা যেটা হয় যে পরবর্তীতে একটা মেয়ে তো বড় হয়, তার লাইফে আরেক ধরনের চেঞ্জেস আসে। সে যখন বিয়ে করে বা যখন তার বাচ্চা হবে তখনও তার লাইফে আরেক ধরনের চেঞ্জ, সেটাও তার একটা মানসিক পরিবর্তন আনে। তো তখনও সেই ক্ষেত্রে
মানে ফিজিক্যালি যে চেঞ্জগুলো সেগুলোর সাথে সাথে পরিবারের লোকজনেরও কিছু ভূমিকা আছে Contribution থাকে, ভূমিকা হ্যাঁ। আছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে বয়ঃসন্ধিকালে একটি মেয়ের যে পরিবর্তনগুলো হয়, মেনস্ট্রুয়াল যে সিনড্রোমগুলো থাকে, সেই সময় তো শারীরিক পরিবর্তনটা হয় এবং এই শারীরিক পরিবর্তনের ফলে কিন্তু মানসিকভাবে এক রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সেই পরিবর্তনটা কেমন? সেই পরিবর্তনটা যেমন তার কাছে অনেক কিছুতেই মনে হবে যে বাবা মা, আমরা যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে তাদেরকে এমন কিছুতে প্রলোভন দেখায় বা নর্মাল একটা জিনিসই, তারা তো ভালো মন্দের বিচারটা তখনও ঠিক ওইভাবে করে উঠতে পারে না। তো তখন দেখা যায় যে হয়তো বাবা মা যদি তাদেরকে মানা করে যে না তুমি এই কাজটা করো না, তখন তারা হয়তো জিনিসটাকে অনেক সময় নেগেটিভ ওয়েতে নিচ্ছে যে বাবা মা কেন এটা বলবে, বাবা মা একটা নেগেটিভ ক্যারেক্টার বা ওই সময় না একটা ভিলেন ক্যারেক্টারে চলে আসে। কিন্তু এটা সবকিছুই আসলে তার ওই বয়সের পরিবর্তনের জন্যই, বয়স সন্ধিকাল যেটাকে আমরা বলি, সে বড় হচ্ছে ওই সময়টাতে, মানে তার অনেক কিছু করতে মনে চাইবে, কারণ সে তো ভালো খারাপের বিচারটা তখনও তৈরি হয়নি তার। তো সেই জন্যই হচ্ছে যে পরিবারের লোকজনকে সেই ভূমিকাটা পালন করতে হবে। সেটা ভালো, অনেক সময় ভালোভাবেও আমরা বলতে পারি, আবার কিছু কিছু সময় আবার একটু স্ট্রিক্টও হতে হবে। জি, মানে আদর এবং শাসনের সঠিক কম্বিনেশন বা ব্যালেন্সটা থাকতে হবে। এই যে ভাইয়া বয়ঃসন্ধিকালের কথা বলছিলাম, সেই সময়টা তো মেয়েদের স্কিনেও কিন্তু অনেক রকম প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কেমন? আসলে বয়ঃসন্ধি না, আমাদের জীবনের প্রত্যেকটা বয়সেরই কিন্তু প্রত্যেক বয়সে মানসিক স্বাস্থ্যের একটা ইম্পর্টেন্স আছে। জি। আর এটা আসলে ডিপেন্ড করে আশেপাশের 5 জনের, আপনি আসলে আপনার আশেপাশের 5 জনের অ্যাভারেজ। তো বয়ঃসন্ধিকালে দেখবেন ওরা তো আসলে অন্যরকম একটা জগতে থাকে। ওদের হয়তো ঘুম হচ্ছে না, ওরা লেখাপড়া নিয়েও ব্যস্ত থাকে, ওদের অন্যান্য ইন্টারেস্ট কিন্তু ডাইভার্ট হতে থাকে। তো বয়ঃসন্ধিকালে যেটা হয় সবচেয়ে বেশি স্কিনে আমরা দেখি ওদের ব্রণের প্রবলেম হয়। ঠিকভাবে যদি বয়ঃসন্ধিকাল থেকেই কিন্তু মানুষের চুল পড়ার, আপনি দেখবেন অনেকেই ছিল যারা স্কুল কলেজেই চুল পড়ে গেছে। সো যারা ঘুমাবে কম, মেন্টাল স্ট্রেসে থাকবে, হরমোনাল প্রবলেম হলে স্কিনের ব্রণ দিয়ে শুরু হয়। ইভেন ঘুম কম হলে কিন্তু যেই মানে অলরেডি এক্সিস্টিং অসুখ যেগুলো স্কিনের, ধরেন কারো সোরিয়াসিস আছে, কারো লাইকেন প্ল্যানাস টাইপের, এগুলোও কিন্তু বেড়ে যেতে পারে। মন খারাপ থাকলে অ্যান্ড্রোজেন লেভেল বাড়বে। সো দিস আর কানেক্টেড। জি, এই সময়টা কিন্তু আরেকটা প্রবলেম হয় ভাইয়া, চুল পড়ে যেতে থাকে। জি, বা কম বয়সে চুল পেকে যায়। এই সমস্যার কথা যদি একটু বলতেন। এক্স্যাক্টলি, দেখবেন যাদের বেশি মন খারাপ থাকে, অল্প বয়সেই যাদের অনেক বেশি সংসারের বোঝ বলেন, বার্ডেন বলেন, ওই ছেলে মেয়েগুলার কিন্তু অল্প বয়সে চুল পেকে যায়, অল্প বয়সেই ওদের ডায়াবেটিস ধরে, হার্টের প্রবলেম হইতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। অনেক সময় হয় না যে মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে তারা আসলে এক রকমের মানসিক অনেক রকম দায়িত্ব, একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। তার তো একটা পুরো মানে তার সবকিছুই চেঞ্জ হচ্ছে, সে একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে যাচ্ছে। হয়তো তার কাজের ক্ষেত্রেও কিছু চেঞ্জ আছে, হয়তো সে বাবার বাড়িতে অনেক কিছুই করতো না, শ্বশুর বাড়িতে গিয়ে তাকে আবার অনেক কিছু দায়িত্ব নিতে হচ্ছে, যে দায়িত্বগুলো সে আগে নেয়নি, সে হয়তো অভ্যস্ত না। তো সেগুলোর ক্ষেত্রে একটা তার ভিতর একটা মানসিক চাপ তৈরি হতে পারে। তো সেখান থেকেও কন্টিনিউয়াস মানসিক চাপে থাকলে যেটা হয় যে আমাদের কিছু স্ট্রেস হরমোন আছে, সেগুলো রিলিজ হয়। তো ক্রনিক্যালি যখন একটা মানুষ স্ট্রেসের ভিতরে থাকবে, তখন তার বিভিন্ন ধরনের অসুখ, আমরা বলি হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো কিন্তু ইন্টারলিঙ্কড, মেন্টাল ডিসএবিলিটি আর মেন্টাল হেলথ। সেই ক্ষেত্রে মানে আমাকেও আসলে কিছুটা জানতে হবে, আমি বলবো যেটা যে ওয়ে আউট করা, যে আমি কিসে ভালো থাকি। জি, আশেপাশের লোকজনেরও যেমন একটা দায়িত্ব আছে, তেমন সাথে আমাকেও আসলে ফাইন্ড আউট করতে হবে, যে নিজেকে ভালোবাসতে হবে, যে আমাকে ওয়ে আউট করা, যে আমি আসলে কোন কাজটা করলে আমি ভালো থাকবো। সবার লাইফেই তো স্ট্রেস থাকবে কম বেশি, কিন্তু সেটাকে ওয়ে আউট করে জাস্ট বের করে নেওয়া, যে আমি কিসে ভালো থাকবো। জি, স্কিনের বিভিন্ন রকম প্রবলেমের বয়ঃসন্ধিকাল তো না, আপনি বলছিলেন যে সব সময়ই আসলে থাকে, পরবর্তীতে দিনে দিনে যখন আসলে বয়স একটু একটু করে বাড়তে থাকে, প্রবলেমগুলো একটু একটু করে আসলে চেঞ্জ হতে থাকে, তখন সেক্ষেত্রে স্কিনের আর কি ধরনের নতুন নতুন প্রবলেমগুলো অ্যাড হতে থাকে? যেমন আপনি যত বয়স হতে থাকবে আপনার স্কিনের ইলাস্টিসিটিও কিন্তু কমে যেতে থাকবে। আপনার একটা টাইমে খালি আপনি পড়াশোনা করতেন, ঘুমাতেন আর খেতেন, এখন কিন্তু আমাদের সবার নিজের কাজ নিজের করতে হয়, আমাদের বাবার দায়িত্ব, আমাদের বাচ্চাদের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব নিতে হচ্ছে, সামাজিক দায়িত্ব থাকে। সো আমরা কিন্তু
আমরা একটার পর একটা মানে স্টেপ ক্রস করতেছি। জি ইলাস্টিসিটি কমে গেলে কি হবে, আমাদের রিঙ্কেলস দেখা যাবে, আরো যত দিন যাবে চুল পড়তে থাকবে, আমাদের ফ্যাট গুলো আস্তে আস্তে নিচে নেমে যাবে, রিঙ্কেলস, ন্যাজোলাবিয়াল ফোল্ড। বয়সের সাথে বয়স হলে যেটা হয় আমাদের শরীরে কিন্তু কালারেরও কিছু কালার রিলেটেড প্রবলেমও দেখা যায়। জি যত দিন যাবে আমাদের অনেক রকম সেবোরিক কেরাটোসিস, ফ্রেকলস এগুলো আসতে থাকতে পারে। আর স্পেশালি মানসিক রোগ থেকে যেটা হয়, যারা অস্থিরতার মধ্যে থাকে, যাদের অনেক রাগ বা যারা ড্রাগি, যাদের এই ধরনের প্রবলেম, ওদের Depression-এর কিন্তু আরো মধ্যে বেশি আছে, হয় এটা। ওরা অলওয়েজ ডিহাইড্রেটেড থাকে, পানি কম খায়, নিজের প্রতি টেক কেয়ার করতে পারে না, ওরা অনেক সময় গোসল করতেছে না। যাদের অন্যদিকে যাদের অনেক বেশি কাজ থাকে, ওরা তো নিজের প্রতি টেক কেয়ার করতে পারে না। এরা ঠিক মতন, যারা মনেই শান্তি নেই, ওরা কিন্তু খাবার দাবারের ব্যাপারে অত বেশি অ্যাক্টিভ না। আমরা যেমন ফুড ভ্যালু চিন্তা করে খাচ্ছি, আমরা পানি খাচ্ছি, এই ফলের থেকে এই ফলে বেশি সুগার, এটা অ্যাভয়েড করবো, ওদের সবার চিন্তা ভাবনা তো একরকম না। জি ফুড হ্যাবিট কিন্তু অনেক বড় একটি বিষয়, সেটা মেন্টাল হেলথের জন্যই হোক বা ফিজিক্যাল হেলথের জন্য হোক। আমরা সবসময় দেখি না যে আমাদের মা খালাদের বা মেয়েদের আসলে ফুড হ্যাবিট নিয়ে খুব একটা কনসাস না। এখনকার মেয়েরা হয়তো একটু অন্যরকম, তারা ফুড হ্যাবিট নিয়ে অনেক বেশি কনসার্ন, কিন্তু মা খালাদের আমরা কিন্তু দেখেছি তারা আসলে নিজেদের ফুড হ্যাবিট নিয়ে খুব একটা কনসার্ন ছিলেন না। এ ব্যাপারে যদি আপু কিছু বলতেন। ফুড হ্যাবিট যেটা আসলেই আপনি যেটা বললেন যে আগে মা খালারা ওনারা বেশি কনসার্ন ছিলেন না, ওনারা যেমন মনে করেন, মানে এখনও আমরা যেটা দেখি যে আমরা যদি ভাত না খাই তাহলে ইনকমপ্লিট হয়ে গেল আমাদের খাবারটা। কিন্তু আসলে ভাতে তো একটাই পুষ্টি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, এছাড়া তো আর কোনো কিছু নেই। জি তো সেই ক্ষেত্রে ব্যালেন্স ডায়েট যেটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যেমন কার্বোহাইড্রেটও ইনটেক করতে হবে, সাথে ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, প্রোটিন যেগুলো আছে সেগুলো সবই সমানভাবেই ইনটেক করতে হবে, তাহলেই আমার ফিজিক্যাল হেলথ যেটা সেটা মেনটেইনড হবে। আমি বলছি না যে ভাত খাওয়া যাবে না, কারণ এটা আমাদের ছোটবেলাকার হ্যাবিট, বা এটা আমাদের কি বলবো, বাংলাদেশি আমরা যারা বাঙালি, যারা মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের খাবারের ভিতরেই আছে। কিন্তু প্রপার একটা ডায়েট আসলে মেইনটেইন করা উচিত, যেখানে নিউট্রিশনের প্রপার একটা ব্যালেন্স থাকবে, জি যে vitamins, minerals, protein, carbohydrate, everything is included in our meal. যেটাকে বলবো সুষম খাদ্য। এবং এই যে অনেক সময় দেখি ভাই আমরা যে এখনকার ছেলেমেয়েরা এত বেশি ডায়েট করে যে ডায়েটের কারণে আসলে তাদের স্কিন অনেক প্রবলেম হয়। Exactly. কি কি ধরনের প্রবলেম হয়? বেশি ডায়েট করলে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে যেই পরিমাণ ভিটামিন বা মিনারেলস আমাদের দরকার, আমি যদি না বুঝেই ডায়েট করি, এটার জন্য আসলে আমাদের স্কিনের কালারের প্রবলেম হইতে পারে। যেই পরিমাণ অনেকে আসলে না জেনেই ভাবে যে আমি এইটা বাদ দিয়ে দিব, এটা বেশি করে খাবো। আমরা অনেক সময় শুনি না প্রোটিন ডায়েট বা কিটো ডায়েট। হ্যাঁ, সবসময় এগুলা ঠিক মতন জেনে যদি কেউ কিটো ডায়েট করে, এটা আলাদা একটা জগৎ। ইভেন আমি আসলে অ্যাজ আ স্কিন ডক্টর অনেক কিছুই জানি না, তো যেই এই ব্যাপার একজন ডাক্তার হয়েও কিন্তু আসলে আমার ল্যাকিং আছে। আমি যখনই কখনো কোনো ডায়েট প্ল্যান করি, আই টক উইথ মাই নিউট্রিশনিস্ট বা অন্য কোনো যারা এইটা নিয়ে, মানে না বুঝে যদি আসলে আমরা একটা কিছু বেশি খেতে থাকি বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বাদ দিয়ে দিই, তাহলে আসলে স্কিনের অনেক প্রবলেম হতে পারে। এবং ডায়েটের সাথে কিন্তু এক্সারসাইজ করাটা খুব বেশি জরুরি। এবং এক্সারসাইজের কারণে যেটা হয় যে মেন্টাল হেলথটাও কিন্তু ভালো থাকে। জি, আর বিভিন্ন বয়সেও ডায়েটের আর এক্সারসাইজের একটা রোল আছে। আপনি যেটা বলছিলেন যে বয়সন্ধিকাল, বা তখন তো একটা বাচ্চার সত্যি কথা শারীরিক গঠন, মানসিক গ্রোথ তার যেমন হচ্ছে, তার শারীরিক গ্রোথটাও তখন ইম্পর্টেন্ট। তো তখন যদি কেউ এক্সেসিভ ডায়েটিং করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এমন হয় যে মেয়েদের আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, খাওয়ার রুচি থাকে না। বাট অনেক সময় এটা মেডিকেশনের মতন, যে আমাকে আসলে ব্যালেন্স ডায়েটটা এনি হাউ এটা নিতে হবে, আদারওয়াইজ তো ফিজিক্যাল গ্রোথ যেটা সেটাও প্রপার হবে না। জি, যখন আসলে একটা মেয়ের মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন আসলে একরকম থাকে, ধীরে ধীরে একটা সাইকেলের মতন হয়ে যায়। এই যে পুরো একটা মান্থলি যে সাইকেলটা, সেই সময় তাদের মেন্টাল বিভিন্ন রকম একটা ট্রমার মধ্যে দিয়ে যায়, সেই 7টা দিন এবং তার পরের দিনগুলো একরকমের ট্রমার মধ্যে দিয়ে যায়। সে বিষয়ে যদি আপনি একটু বলতেন। এটা একই কথাই, যে আসলে তো বডিতে হরমোনাল চেঞ্জেস আসে, সাইক্লিক্যাল একটা চেঞ্জেস আসে, সেই জন্য সাইকেল মানে মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হয় এবং সেটা কন্টিনিউ করে।
এবং ওই সময়টা আশেপাশের মানুষদের কিন্তু একটা বড় বড় ভূমিকা ভূমিকা থাকে। আছে, মানে এটা অ্যাকসেপ্টেন্স লেভেল তৈরি করা যে দিস ফিজিক্যাল চেঞ্জেস আর অ্যাবসলিউটলি নর্মাল, Okay. সবাই এই চেঞ্জেস এর মধ্যে দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে মা এটা এক্সপ্লেইন করতে পারে যে এই চেঞ্জেসটা নট অনলি বাচ্চার, তোমার ক্ষেত্রেই হচ্ছে, এই চেঞ্জেসটা সবাই ফেস করে এসেছে, মানে এটা সবার জন্যই নর্মাল একটা চেঞ্জেস। জি, এবং একই সাথে ভাইয়া যারা ড্রাগ এডিক্টেড তাদের স্কিনের প্রবলেমগুলো কি আলাদা হয়? নর্মালের থেকে বেশিই হবে, কারণ জি। ওদের তো আসলে ল্যাকিং থাকে। আমি কিছুক্ষণ আগেও বললাম ওদের ঘুমের প্রবলেম থাকে, ওদের ক্ষুধা মন্দা থাকতে পারে, বা ওদের খিদা, অনেক ড্রাগ আছে যারা খেতে হেল্প করে, ড্রাগটা খাওয়ার পরে ওদের আরো বেশি খেতে হয়। ইয়েস, ড্রাগসের সাথে যে কোনো যেই ড্রাগগুলাতে রাতের ঘুমের প্রবলেম হচ্ছে বা মেন্টাল স্ট্রেস বাড়ায় দিচ্ছে, ড্রাগস তো আসলে কিছুক্ষণের জন্য হয়তো বা তাকে সেরোটোনিন লেভেল বাড়ায় জি। দিবে, বাট যারা ক্রনিক ড্রাগ খাবে এদের স্কিন দেখলেই বুঝে, তাদের স্কিন ডিহাইড্রেটেড, ওদের রিঙ্কেল বেশি থাকবে, ওদের ব্রন বেশি হবে, ওদের নর্মাল মানুষের থেকে রোদ্রে গেলে বেশি রিয়্যাক্ট হবে, ওরা লাল হয়ে যেতে পারে, ওরা অন্যদের থেকে বেশি ঘামবে, ওরা অন্যদের থেকে গোসল, ওরা তো নিজেদের প্রতি টেক কেয়ার করার জি। টাইম পায় না। ড্রাগ তো বিভিন্ন রকমের জি। আছে, তো বিভিন্ন রকমের ড্রাগের ইফেক্টগুলো কি ভিন্ন ভিন্ন হয়? বিভিন্ন রকম হয়, বাট ইউজুয়ালি বেশিরভাগ ড্রাগেরই দেখবেন আসলে আলটিমেটলি গোল কিন্তু সেম, জি, একই টাইপেরই হয়। তবে হ্যাঁ, যেমন কেউ যদি অ্যালকোহল খায় ওর হয়তো বা লিভার রিলেটেড প্রবলেম হবে, কেউ যদি অন্য মেদ দেওয়ার করে বা অন্য কিছু যদি করে তার হয়তো দেখা যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড কমপ্লিকেশন বেশি হবে। জি। ড্রাগ টু ড্রাগ ভ্যারি করে। আচ্ছা, জি। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যদি ওই সময়টা তো একটা শারীরিক সমস্যা হয়, আবার মানসিক একরকম সমস্যা হয়, যদি একটু মানসিক সমস্যাগুলোর কথা শুনি যে সেই সময়টা আসলে কি ধরনের মানসিক সমস্যাগুলো একটি মেয়ে ফেস করে থাকে? আচ্ছা, প্রেগনেন্সি আরেকটা নতুন ধাপ একটা মেয়ের জন্য তার লাইফে, সেখানেও হরমোনাল অনেক চেঞ্জেস আসে, সেটার জন্য তার মানসিক কিছু পরিবর্তন আসবে। সাথে সাথে তার সে একটা বডিতে একটা বাচ্চা ক্যারি করছে, তার নতুন নতুন স্বপ্ন যেমন আছে, সাথে সাথে কিছু ফিজিক্যাল স্ট্রেসও আমরা আছে। যেমন শুনে থাকি যে সেই সময়টা একটি মেয়ের খুব বেশি মুড সুইং হয়, সেটা কি সবার ক্ষেত্রে হয়? মুড সুইংটা আসলে সবার ক্ষেত্রে হবে এরকমটা না, অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। মুড সুইংটা নট ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে ড্রাগ অ্যাডিকশনের কথাটা বলছিলেন, যে ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কি কি এফেক্ট আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা আসলে ড্রাগ অ্যাডিক্ট বা ড্রাগ অ্যাডিকশনে ছিল তাদের ক্ষেত্রে তারা কনসিভ করার থেকে শুরু করে সেখানেই ফার্স্ট প্রবলেমটা ক্রিয়েট হয়, যে তারা হয়তো দেখা যাবে যে কনসিভই করছে না, বা কেউ যদি কনসিভ করেও ফেলে তখন দেখা যায় যে তার রিপিটেড অ্যাবর্শনের হিস্ট্রি আমরা পাই। আবার দেখা যায় যে যদি কেউ প্রেগনেন্সি অবস্থায় আপনার ড্রাগ অ্যাডিকশনটাকে কন্টিনিউ করে, তখন সেক্ষেত্রে বাচ্চাটার বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেটাকে বলি কনজেনিটাল অ্যানোম্যালিজ। বাচ্চার বিভিন্ন বডি পার্টসেরও অ্যানোম্যালিজ নিয়ে বাচ্চা জন্ম নিতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ড্রাগ অ্যাডিকশন তো প্রেগনেন্সির ক্ষেত্রেও খারাপ বলবো। ড্রাগ এডিকশন তো আসলে সব সময় সব ক্ষেত্রে সব বয়সের মানুষের বয়সের জন্য জন্যই খারাপ। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে একটি মেয়ের প্রেগন্যান্সির সময় মানসিক সমস্যাগুলোর কথা। আচ্ছা, প্রেগনেন্সির সময় যেটা হয় যে তখন মাকে অনেক বেশি সময় দিতে হবে পরিবারের লোকজনকে, কারণ সে একটা নতুন জীবনে পা দিচ্ছে। প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে হয়তো সেই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করতে শিখে যায়, কিন্তু প্রথম প্রেগনেন্সিতে যেটা হয় যে এটা তো তার লাইফের জন্য একটা সম্পূর্ণ নতুন ইভেন্ট। জি, তো তখন দেখা যায় যে সে তার লাইফে যেটা চেঞ্জ আসে, যে মুড সুইং এর ব্যাপারটা হয়, কিন্তু সবার ক্ষেত্রে যে হবে তা না, কারো কারো ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে ওই যে কোন কাজগুলো করতে ভালো লাগে, সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করাটা ভালো। নট নেসেসারি সব সময় লাগবে তা না, যেটা বললাম যে এক্সেসিভ যদি হয় তখন তো কনসালটেশনের প্রয়োজন আছেই। আচ্ছা, তখন কনসালটেশনের প্রয়োজন আছে, কিন্তু সেটা সব বয়সে, নট অনলি প্রেগনেন্সি। মুড সুইং বা মানসিক স্বাস্থ্যের কথা আমরা যেটা বলি, সেক্ষেত্রে যখনই এক্সেসিভ কোনো কিছু হবে তখন তো আমাকে অবশ্যই আবার স্পেশালিস্টের। হয় কি যে একটি মেয়ের যখন আসলে প্রেগন্যান্সি টাইম থাকে এবং বাবু হয়ে যাওয়ার পরে আসলে এক রকমের মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে এইটা খুব যায়। ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এইটা দেখা যায় মোস্ট অফ দ্য ক্ষেত্রে 90% মারাই এটা ফেস করে থাকে, যে পোস্ট প্রেগনেন্সি, এটাকে আমরা পোস্টপার্টাম ব্লু
ব্লু বা পোস্টপার্টাম ডিপ্রেশন বলি, জি। এটা মোরালেস 90% মায়ের ক্ষেত্রেই হয়ে থাকে, কারো ক্ষেত্রে কিছু কম, কারো ক্ষেত্রে কিছু বেশি। কারণ বাচ্চা হবার পরপর তার স্লিপ প্যাটার্নটাও টোটালি চেঞ্জ হয়ে যায়, কারণ সে দেখা যাচ্ছে যে লাইফস্টাইল টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। দিনের পর দিন সে রাতে দেখা যাচ্ছে বাচ্চাটাকে টেক কেয়ার করতে গিয়ে তার রাতে ঘুম নিজের প্রতি টেক কেয়ার সময়টা সে পাচ্ছে না। তো ঘুম কম থেকেও তার কিছু ডিপ্রেশন আসবে। প্লাস সবসময় একটাই কথা যে বিভিন্ন সময় এই প্রেগনেন্সি এবং পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে হরমোনাল চেঞ্জেসগুলা যেটা আসে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। সেখান থেকেই আসলে সমস্যাগুলো সব তৈরি হয়। তো নিজের ক্ষেত্রে কেউ যদি একটু সময় দিতে পারে বা পরিবারের লোকজন যদি একটু হেল্প করে, তখন সেই ক্ষেত্রে এই পোস্টপার্টাম ব্লু বা ডিপ্রেশনটাকে ওভারকাম করা সম্ভব। কিন্তু যদি কখনো এটা এক্সেসিভ হয়ে যায়, তখন দেখা যাবে যে তার ক্ষেত্রে মেডিকেশনও নিতে হচ্ছে, কনসালটেশন নিয়ে মেডিকেশনও নিতে হতে পারে। জি, আমরা আরো অনেক কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আরো অনেক আলোচনা করব। সে পর্যন্ত আর টিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। আপু, বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম যে আফটার প্রেগন্যান্সি ডিপ্রেশনের কথা বা আফটার প্রেগন্যান্সি বিভিন্ন রকম মানসিক সমস্যার কথা, এটা কি সবার ক্ষেত্রেই হয়? না, সবার ক্ষেত্রেই হয় না, কম বেশি কিছু চেঞ্জেস আসে একটা মায়ের, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অ্যাগ্রেসিভলি হয়, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো স্পেশালিস্টের কনসালটেশনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আপনারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে রেফার করতে পারি, বা অনেক সময় আমরা বলি যে কাউন্সিলরের কাউন্সেলিংটা নিলেও অনেক সময় এই কন্ডিশনটা ইমপ্রুভ করে যায়। আর যেটা বললাম সবসময় একটাই কথা যে আসলে ফ্যামিলির লোকজনকে অনেক কোঅপারেটিভ হতে হবে, কারণ যেহেতু মেয়েটা হয়তো দেখা যাচ্ছে যে ঠিকভাবে তার ঘুমটাও হচ্ছে না, তার স্লিপ প্যাটার্নেও একটা অনেক বড় চেঞ্জেস। তো ঘুম তো আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটার সাথে আমাদের ফিজিক্যাল হেলথটা অনেকখানি জুড়ে আছে। সেই জন্য দেখা যাচ্ছে যে কেউ কেউ জিনিসটাকে অনেক সময় অ্যাকসেপ্ট করে নেয় যে না, আমার লাইফে তো এই চেঞ্জটা আসবে, যেহেতু আমার একটা বেবি হয়েছে, তো সেই ক্ষেত্রে চেঞ্জটা যেমন আসবে, এটা অনেকের ক্ষেত্রে অনেকে এটা সুন্দর করে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স লেভেলটা একটু কম থাকতে পারে। তো তখন দেখা যাবে তখন সেই জিনিসগুলোকে হয়তো সেই পরিবর্তনটাকে সহজে মেনে নিতে চাইবে না, তো তখন সেই সমস্যাগুলো আসবে। কিন্তু যখনই বেশি হবে তখনই আসলে সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলরের কাউন্সেলিং এর আপনারাই রেফার করে দেব। হ্যাঁ, তখন সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের খুব একটা রোল নাই। এই যে ভাইয়া প্রেগন্যান্সির টাইমে এত চেঞ্জেস আসে একটি মেয়ের মধ্যে, সেই সময়টা তো স্কিনেরও অনেক রকম প্রবলেম হয় বা স্কিনের অনেক চেঞ্জেস হয়। আফটার প্রেগন্যান্সি কিন্তু এক রকমের ডিপ্রেশনেও ভোগে একটা মেয়ে, যে তার স্কিন সে হয়তো একটু মুটিয়ে গিয়েছে বা তার স্কিনটা হয়তো একটু ট্যান হয়ে গিয়েছে, এই ধরনের নানা রকম প্রবলেম হয়, সে ব্যাপারে যদি বলতেন। ধরেন প্রেগনেন্সির পরে কিন্তু স্কিনের ম্যাসিভ চেঞ্জ আসে। প্রথমেই যদি বলি, ওই যে মোটা হয়ে যাচ্ছে, মোটা হলে যেটা হয় ওর কিন্তু পেটের মধ্যে স্ট্রেচ মার্ক চলে আসতে পারে। প্রেগনেন্সির সময় ঘুমের প্রবলেম থাকে, অনেকের বমি করার টেন্ডেন্সি থাকে। তো না ঘুমাইলে যেটা হয়, প্রেগনেন্সির সময় অনেকের অ্যাকনে বেড়ে যেতে পারে, ব্রণ বাড়তে পারে। কারো যদি অলরেডি সোরিয়াসিস থাকে বা অন্য স্কিন ডিজিজগুলো থাকে, ওর কিন্তু বেড়ে যেতে পারে, ফ্লেয়ার আপ হতে পারে। প্রেগনেন্সির সময় অনেকের চুলও পড়ে, আবার অনেকের চুলের পরিমাণ বেড়েও যেতে পারে। ধরেন অনেকের দেখা যায় চুলের প্রবলেম শুরু হয়, বেড়ে যায় অনেকের। প্রেগনেন্সির পরে আবার অনেকের চুল পড়া শুরু করে, ফোকাল অনেক বেশি পড়া শুরু করে। প্রেগনেন্ট থাকা অবস্থায়ও যেমন ঘুমের প্রবলেম, প্রেগনেন্সির পরেও কিন্তু বেচারার বাচ্চার জন্য হোক যে কোনো কারণে ওর কিন্তু একটা কন্টিনিউয়াস মেন্টাল স্ট্রেস যেতে থাকে। ওই টাইমগুলোতেও কিন্তু ধরেন, আর প্রেগনেন্সি এমন একটা সময়, ওই টাইমে কিন্তু মানুষের ইমিউনিটি একটু কমে যায়। তো দেখা যায় যাদের ফাঙ্গাল আর কারো আঁচিলের প্রবলেম থাকলে, ভাইরাল যে ডিজিজগুলো, ওগুলো কিন্তু বেড়ে যেতে পারে, স্কিনের যে প্রবলেমগুলো। এছাড়াও ধরেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মেস্তা। প্রেগনেন্ট হলে আপনি দেখবেন যে 60 to 70% মহিলাদেরই কিন্তু মুখে হালকা একটা কালো ছাপ আসতে পারে। এইগুলা আসলে মানুষজন নিতে পারে না, এটার জন্য কিন্তু তো একজন প্রেগনেন্ট মানে যে হওয়ার পর থেকে বাচ্চা হওয়ার পরও 18 মাস পর্যন্ত কিন্তু
একজন মায়ের অনেক ধরনের ডার্মাটোলজিক্যাল প্রবলেম ফেস করতে হয়। ওজন বেড়ে যাচ্ছে, স্ট্রেচ মার্ক, লোম রিলেটেড প্রবলেম, চুল পড়া রিলেটেড প্রবলেম। মানে হরমোনাল যত রকম প্রবলেম হতে তো পারে। ওর আসলে মানসিক অসুস্থতা থাকতেই পারে, মন খারাপ হইতেই পারে রিলেটেড। জি, কিন্তু বিভিন্ন রকম সমস্যার কথা আমরা বলছি, এই জায়গাটা আসলে সলিউশনটা কিভাবে হবে? কারণ একটি মা ওই সময়টা তো নিজের প্রতি টেক কেয়ার ওইভাবে করে করতে পারে না, সে স্কিনের যত্নটাও করতে পারে না। তো সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই, অ্যাটলিস্ট একজন ডার্মাটোলজিস্টের কাছে যদি সে যায়, সে যখন জানবে যে আরে এটা কোনো ব্যাপারই না, এটার প্রত্যেকটা, আজকে যদি কারো ফাটা দাগ থাকে, স্ট্রেচ মার্ক, ওইটারও ট্রিটমেন্ট আছে। কারো যদি মুখে কালো দাগ পড়ে, ওইটারও ট্রিটমেন্ট আছে। ব্রণের গর্ত দাগ, ওইটারও ট্রিটমেন্ট আছে। চুল পড়ার প্রবলেম, সো অফকোর্স আমি যখন একটা জিনিস নিয়ে মন খারাপ করতেছি, আমার যখন একটা প্রবলেম, ওই প্রবলেম সলভ যারা করে তাদের কাছে গেলে মেন্টালি তো অ্যাটলিস্ট সে স্ট্রং হবে। আমি যদি জানি যে আমার এটার প্রবলেমের সলিউশন এটাও তো একটা, সো ইয়েস, কারো এরকম প্রবলেম থাকলে আইদার গাইনেক নাইলে সাইকিয়াট্রিস্ট, স্কিন রিলেটেড ইস্যুস থাকলে ডার্মাটোলজিস্টের সাথে দেখা করতে হবে। প্রবলেম যেমন থাকবে আসলে সবকিছু সলিউশন আছে, কিন্তু এমন কিছু প্রবলেম আছে যেটার হয়তো সলিউশন নাই। এরকম একটি প্রবলেম হচ্ছে বন্ধ্যাত্ব, যেটা একটি মেয়ের জন্য হয়তো কার্সের মতন, বা আশেপাশের মানুষজন তাকে ভাবায় যে তুমি আসলে ব্লেসিং হয়ে আসতে পারোনি পৃথিবীতে। সেই জায়গাতে মানসিক একটা ট্রমা যায়, সেটা কেমন? আসলে বন্ধ্যাত্বটা আগে আমরা মনে করতাম যে এটা একটা খুবই ডিফিকাল্ট প্রবলেম। এই বন্ধ্যাত্ব থেকে অনেক ধরনের মানসিক চাপের তৈরি হয়। নট অনলি যে শুধু ওই মেয়েটার হচ্ছে তা না, এটা আসলে পুরো পরিবারের এবং ওই কাপলটার জন্য একটা খুবই মানসিক চাপের কারণ। কিন্তু বন্ধ্যাত্বের এখন তো অনেক অ্যাডভান্স টেকনোলজি চলে আসছে, তো সেই ক্ষেত্রে বন্ধ্যাত্বটা এখন আর কোনো সমস্যা না, সেটা অনেক ক্ষেত্রেই সলিউশন করাটা সম্ভব। কিন্তু অনেকেই সেটা হয়তো জানে না যে কার কাছে আসলে যাব বা কোথায় যাব। তো গাইনোকোলজিস্টরা যারা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, তাদের কাছে গেলে কিন্তু এটার সমস্যার সমাধান আছে। কিন্তু যারা ক্রনিক্যালি বন্ধ্যাত্ব সমস্যার মধ্যে আছে বা জানেন না যে সলিউশনটা কি, তখনই আসলে এই মানসিক ডিপ্রেশনটা তৈরি হয়। প্রথম যেটা হয় যে হয়তো 1 বছর 2 বছর যাচ্ছে বা 3 বছর যাচ্ছে, তখন বাচ্চা হচ্ছে না, সেটাকে সবাই অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 5 বছর যখন ক্রস করে যায়, তখন এই ডিপ্রেশনগুলো শুরু হতে থাকে। প্রথম অনেক ফ্যামিলিতে আপু আছে যে বিয়ের পর থেকে আসলে প্রেশারাইজ করা হয় বাচ্চা নেওয়ার ব্যাপারে। সেটা কিন্তু একটা থাকে যে আমি মেন্টালি আসলে রেডি এখন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে। এই মেন্টাল রেডি হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের জন্যই। না, এখন তো সবাই অনেকটা পড়ালেখা করে, যার জন্য এই অ্যাকসেপ্টেন্স লেভেলটা চলে আসছে। এখনই যে বিয়ের পরপরই বাচ্চা নেওয়ার ব্যাপারটা হয়তো দেখা যায় একটু শহরের দিকে আমরা এই জিনিসটা দেখি না, হয়তো গ্রামের দিকে যারা হয়তো বা আসলে জিনিসগুলো অত ভালো জানে না, বোঝে না, বা আগের ট্র্যাডিশনেই চলছে, তাদের ভিতরে এই জিনিসটা। কিন্তু এখন আমরা সবাই অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি। বাবা মারাও অনেক সময় এটা অ্যাকসেপ্ট করে নেয় যে আসলে ছেলেমেয়েরা নিজেদের মতোই যখন দেখতে পছন্দ করে, এটা বাবা মারা অনেকটা অ্যাকসেপ্ট করে নিয়েছে বা নিচ্ছে। কিন্তু ওই যে যেটা বললাম যে 5 বা 6 বছর যাওয়ার পরেই যখন নাকি এই প্রবলেমগুলো নিজেরা ফেস করতে থাকে যে বাচ্চা হচ্ছে না কেন, বা আসলে কার কাছে যেতে হবে সেটা আমরা জানি না, তখন পরিবারের উপর থেকেও একটা প্রেশার থাকে। অনেক সময় দেখা যায় যে তারা এই কথাগুলো ঠিকভাবে শেয়ারও করতে পারে না বাবা মার সাথে, কার কাছে শেয়ার করবে সেটাও জানে না। আর যেটা অনেক সময় দেখা যায় যে অনেক হাজব্যান্ড ওয়াইফ দুজনের প্রতি কনসিডারেট থাকে, কিন্তু সবসময় কিন্তু সেটা সম্ভব না। দুজনের জন্যই যখন মেন্টাল ডিপ্রেশনটা তৈরি হয়ে যায়, তখন এই জিনিসটা কিন্তু অনেক সময় ডিভোর্স পর্যায়ে চলে যায় ডিপ্রেশন থেকে। তো আবার অনেক সময় হয় আপু, একটি প্রশ্ন আছে আপনার কাছে, যে অনেক সময় হয় না যে একটি কাপল আসলে অনেকদিন ধরে চেষ্টা করছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আসলে সে কনসিভ করতে পারছে না মাটা, সেক্ষেত্রে তার কিন্তু একরকমের মানসিক সমস্যা হয়। সেটা কেমন, বা ওই আশেপাশের পরিস্থিতিটা বা সিচুয়েশনটাকে আসলে ডিল করার জন্য একটি মেয়ে আসলে কি করবে? আমাদের সামাজিক ব্যবস্থায় তো সবসময় আসলে বাচ্চা হচ্ছে না ব্যাপারটাকে পরিবারের লোকজন মেয়েদেরকেই ব্লেম করে থাকে। কিন্তু আসলে যদি প্রপার কনসালটেশন নেই আমরা, যে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ যারা আছে তার কাছে গেলে আপনি কিন্তু জানতে পারবেন যে আসলে কিন্তু বাচ্চা হওয়া বা না হওয়া দুটাই আসলে শুধুমাত্র যে ফিমেল পার্ট থেকে আসছে তা না, বোথ কন্ট্রিবিউশন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই এখানে রোল আছে। অনেক কজ আছে যে হাজব্যান্ডের জন্য বাচ্চা হচ্ছে না, তো প্রপার কনসালটেশন নিলেই কিন্তু আপনি জিনিসটা জানতে পারবেন যে আসলে কনসালটেশনটা কার কাছ থেকে নেবে বা কোথায় যাবে। এটা গাইনোকোলজিস্ট
গাইনোকোলজিস্টরাই এই কনসালটেশনটা দিবে। গাইনোকোলজিস্ট যারা আছেন তারা এই কনসালটেশন দিবেন। আর এটা একটা আলাদা দিক, সুপার স্পেশালিটি আছে যাদের ইনফার্টিলিটি বিষয়ে ওটা আলাদা এক্সট্রা ট্রেনিং বা পড়াশোনা করে থাকেন, তারাও গাইনোকোলজিস্টই, কিন্তু ওনারা হচ্ছে গিয়ে বিশেষজ্ঞ এই বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য। আচ্ছা। তো ওনাদের কাছে গেলে দেখা যাবে যে যখন কস্টটা ফাইন্ড আউট হবে, এবং এখন এত অ্যাডভান্স টেকনোলজি আছে যে আসলে মানে অনেক দিন ধরে সাবফার্টিলিটিতে ভুগছে বা বন্ধ্যাত্বে ভুগছে তাদেরও মানে খুব সুন্দর বাচ্চা হেলদি বেবি হয়েছে, এরকম এভিডেন্স আমাদের কাছে আছে। তো তখন দেখা যায় যে যদি প্রপার কনসালটেশন নেওয়া হয় এবং ট্রিটমেন্ট নেওয়া হয়, তখন সেই ডিপ্রেশন থেকেও কিন্তু একটা কাপল বের হয়ে আসে। আচ্ছা, কাপলদের মধ্যে আসলে ডিপ্রেশনের তো হাজারো কজ আছে, তার মধ্যে ভাই একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ। সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আসলে চাওয়া, তাদের ডিমান্ডটা আসলে একরকম নাও হতে পারে। সেক্ষেত্রে আসলে তারা কি করবে, বা এটার কারণে কোনো রকম স্কিন ডিজিজ হয় কিনা? আসলে স্কিনের মধ্যে আসলে আমাদের যেটা আছে, আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ডিল করি। তো ইয়েস, এটাতে যদি হইতেই পারে স্বামী স্ত্রীর সেক্সুয়াল অ্যাওয়ারনেস নাই। আমাদের দেশে তো আসলে স্কুল কলেজেও এগুলা নিয়ে আলোচনা করা হয় না, বা আমরা এগুলা নিয়ে সেক্স এডুকেশন নিয়ে আমরা কিন্তু কথা বলি না। এক্স্যাক্টলি। সো কেউ যদি এইসব ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ আমরা না করি, নিজেদের মধ্যেও প্রবলেম হয়। দেখা যায় যে এক্সট্রা ম্যারাইটাল এক্সপোজার থাকলে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এফেক্টেড হইতে পারে। ফ্যামিলির জন্য তো আসলে এটা সমস্যা। এবং এটি এমন একটি বিষয় যেটা আসলে শারীরিক এবং মানসিক দুইভাবেই কানেক্টেড, এবং এটা তো হাজব্যান্ড ওয়াইফের রেসপেক্টের সাথেও ডিপেন্ড করে। অবশ্যই। এবং এটা কারো আসলে এই জিনিসটা তো অনেক অনেক বড় ব্যাপার। তো ইয়েস, ঠিকই বলছেন যে আসলে সেক্সুয়ালি মানে সেক্সুয়াল সাইড দিয়ে যদি কাপলদের মধ্যে প্রবলেম থাকে, তাহলে অনেক মেন্টাল প্রবলেম আসতে পারে। আবার একই রকম ভাবে কিন্তু মেন্টাল প্রবলেম থাকলে সেখানে কিন্তু আসলে ফিজিক্যাল ডিসটেন্সটাও বেড়ে যেতে পারে। আপুর কাছে একটু আসবো, যে যারা আসলে বয়স্ক মানুষ, বিশেষ করে বয়স্ক নারী যারা, তাদের তো অনেক রকম শারীরিক সমস্যা হয়, প্লাস মানসিক সমস্যা হয়। শারীরিক সমস্যাগুলো কেমন হতে পারে, বিশেষ করে আফটার মেনোপজ? আফটার মেনোপজ যেটাকে আমরা অনেকভাবে বলতে পারি, অনেক ধরনের সমস্যাই হয়। মেনোপজ তো দেখা যায় 50 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রেই হচ্ছে, কারণ তখন সব হরমোনাল উইথড্রল হয়। প্লাস তখন বিভিন্ন রোগেরও উপসর্গ তার শরীরে আসতে পারে, যেমন প্রেশার, ডায়াবেটিস, এগুলো অ্যাডেড হয়। তো সেগুলো যদি কন্ট্রোলে না থাকে, তখন এই মেনোপোজের সাথে সাথে মেনোপোজাল হরমোনাল উইথড্রলের পাশাপাশি অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোর কারণে তার একটা ডিপ্রেশন আসতে পারে। সেই ক্ষেত্রে সে অবশ্যই গাইনোকোলজিস্টের কনসালটেশন নিতে পারে, কারণ এখানে আমরা কিছু অ্যাডভাইস করি। জাস্ট বলি লাইফস্টাইল মডিফিকেশন, লাইক ফুড হ্যাবিট। লাইফস্টাইল মডিফিকেশনটা ফুড হ্যাবিট থেকে শুরু করে মেডিটেশন, এক্সারসাইজ বা হাফ অ্যান আওয়ার হাঁটাহাঁটি করলেও বডিতে সেরোটোনিন লেভেলটা রেইজ হয়। তো তখন দেখা যায় যে তার যে মুড সুইং এর ব্যাপারগুলো, সেগুলো থেকে সে ওভারকাম করতে পারে। আর কারো ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় এই উপসর্গগুলো দেখা যায়, লাইক অনেকের দেখা যায় যে হঠাৎ করে গরম লাগছে, হঠাৎ করে শীত লাগছে, এগুলো সব হরমোনাল উইথড্রলের কারণেই হয়ে থাকে। তো সেগুলো থেকেও তার একটা মানসিক সমস্যার বা মানসিক সমস্যা দেখা দেয়। সেই সময়টা আসলে কি ধরনের ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত, বা কি কি খাওয়াগুলো আসলে ম্যান্ডেটরি হওয়া উচিত? ফুড হ্যাবিটে আমরা যেমন বলি এক্সট্রা নাটস খেতে, যেগুলো বাদাম আছে, এগুলোতে কিন্তু এগুলোতে এই পোস্ট মেনোপজাল যে সিমটমগুলো আছে সেগুলোকে রিলিফ করতে হেল্প করে। এছাড়া ভেজিটেবল, ফ্রুটস যেগুলো আছে, যদি তার অন্যান্য কোনো ডিজিজ না থাকে, ডায়াবেটিস যদি না, মানে ডায়াবেটিসের তো অনেক কিছু খাবার নিষেধ থাকে, তো তার যদি সেই ক্ষেত্রে কোনো খাবারের ইনহিবিশন না থাকে বা মানা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে লিমিটেশনস না থাকে, তাহলে যখন সেই ক্ষেত্রে বেশি বেশি ভেজিটেবলস বা ফ্রুটস ইনটেক করা। এবং আমরা বলি বাদামটা, মানে এটা কিন্তু খুবই একটা ভালো খাবার, যেটা হচ্ছে যে পোস্ট মেনোপজাল লেডিদেরকে এই ডিপ্রেশনটা ওভারকাম করতে হেল্প করবে। অনেক রকম আছে, কোন বাদামের কথা বলছেন? স্পেশালি আমরা বলি পিনাটস, যেটা চীনা বাদাম। আর
মেডিটেশনের হেল্প সে নিতে পারে, বা হাঁটাহাঁটি বা মাইল্ড এক্সারসাইজ যেগুলো, সেগুলো করলেও এই সেই সময়টাতে এক্সট্রা কোনো ভিটামিন খাওয়ার প্রয়োজন আছে কি? ভিটামিন বলতে হচ্ছে ভিটামিন জিনিসটা তো আসলে আমরা বলি আফটার 35 থেকেই শুরু করা উচিত। মানে অ্যাডেড সাপ্লিমেন্টারি ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ক্যালসিয়াম, যেটা আসলে সবসময় হয়তো দেখা যায় যে ফুড ইনটেকটা যদি প্রপার না হয় তাহলে বডিতে এই নিউট্রিশনগুলোর ঘাটতি হতে পারে। তো মেনোপজাল লেডিদের ক্ষেত্রেও তারা এই ইনটেকটা করতে পারে, যে অ্যাডেড ক্যালসিয়াম, ভিটামিন ডি, তারপর আমরা বলি অনেক সময় প্রিমরোজ অয়েল, এটাও ইনটেক করতে পারে। তারা ওই মুড সুইং বা যে পোস্ট মেনোপজাল যে সিমটমগুলো আছে সেগুলোকে রিলিফ করতে হেল্প করবে। কারো কারো ক্ষেত্রে আবার হরমোন থেরাপিরও প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে ডেফিনেটলি গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, যেহেতু হরমোনাল একটা ডেফিসিয়েন্সি বডিতে আছে। তো বাইরে থেকে কিছু হরমোন দিলে তখন দেখা যায় যে তার সেই শারীরিক বা মানসিক যে সমস্যাগুলো হচ্ছিল সেটা থেকে কিছুটা সে রিলিফ পায়। কিন্তু আমাদের আবার সেটাও আবার কিছু জিনিস আছে যে হরমোন থেরাপি আবার সবাইকে দেওয়াও যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব যে এক্সপার্টাইজ কারোর কাছে যাওয়া। হ্যাঁ, সিলেক্ট করব যে আমরা কাকে দিতে পারবো আর কাকে দিতে পারবো না, এই জন্যই স্পেশালিস্টের কাছে যাওয়া। জি জি, একদমই তাই। ডার্মাটোলজি একটা তো বড় ভূমিকা আছে যারা আসলে এইজড পিপল তাদের ক্ষেত্রে, সেটা কেমন? জি, এটা তো আসলে যাদের এইজিং এর প্রবলেম, পোস্ট মেনোপোজাল, ওদের আসলে ডার্মাটোলজিস্টের কাছে আসলেও অনেক হেল্প। মানসিক ব্যাপার যেটা ধরেন বয়স্ক মহিলা, তার এখানে রিঙ্কেল পড়তেছে, ফ্রলাইন, সে অনেক হাসি খুশি, বাট ওনারে দেখলেই মনে হচ্ছে যে এই জায়গাটা কুচকায় রাখতেছে। বা ধরেন কারো ক্রো ফিট, চোখের পাশে রিঙ্কেল আসে। আমরা যত ইয়াং ছিলাম আমাদের কিন্তু অ্যাপল অফ দ্য চিক সবসময় স্টাউট থাকতো। যত বয়স হচ্ছে পোস্ট মেনোপোজাল যারা, ওদের এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তাহলে ওদের এখানে একটা ভাঁজ পড়তেছে, ন্যাজোল্যাবিয়াল ফোল্ড। আমরা যত বেশি কথা বলবো আমাদের ঠোঁটও কিন্তু দিনে দিনে শ্রিঙ্ক করতেছে। ঠোঁটটাও যখন কারো শুকায় যায় দেখতে একটু এজেড লাগে। সো অ্যাজ আ ডার্মাটোলজিস্ট, ইয়েস, আমার কাছে আসলে তো আসলে আমি ফিলার করতেছি, আমি বোটক্স করলে এই প্রবলেমগুলো কিন্তু আসলে আধা ঘন্টার ব্যাপার, মানে এগুলো সলভেবল। আফটার লাঞ্চ, জাস্ট একটা আফটার লাঞ্চ ব্রেক হলেই সলভ করা সম্ভব। জি, অ্যাজ আ ডার্মাটোলজিস্ট এই ধরনের যারা এজেড, অ্যান্টি এইজিং এর জন্য ডিপ্রেশনে থাকতেছে, এটা আসলে আধা ঘন্টার ব্যাপার। অনেকে আছে বিভিন্ন না যে ধরনের লেজার, অ্যান্টি এইজিং এর প্রসেসটা অনেক আগে থেকে শুরু করে, হয়তো আফটার 30 অর বিফোর 30। এটা কি আসলেই লজিক্যাল? এটা কি তখনই শুরু করা উচিত? বয়স হওয়ার পরে, একটু আগে সানজিদা রানুপুর বলছিলেন যে পোস্ট মেনোপোজাল যেই ড্রাগগুলা খেলে হয়তোবা আমরা এটাকে আরো, কিন্তু আসলে জানেন বয়স হওয়ার আগের থেকেই যদি কেউ ইভিনিং প্রিমরোজ অয়েল খায়, ক্যালসিয়াম যদি অল্প বয়স থেকেই শুরু করে, ওদের আসলে এই পোস্ট মেনোপোজাল যে অস্টিওপরোসিস, এই ধরনের প্রবলেমগুলোর থেকে বেঁচে আসা সম্ভব। মানে আমরা ইচ্ছা করলে এটাকে বয়সটা ধরে রাখতে পারি। অল্প বয়স থেকেই যারা ঠিক মতন ঘুমাবে, যারা ভেজিটেবল খাবে, যারা পানি খাবে, ফ্রুটস খাবে, যারা এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, ওদের কিন্তু এই এজিং প্রসেসটা, আমরা সবাই একদিন বয়স হয়ে যাবে সবারই। আমরা আমাদের প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আসলে আমরা আমাদের বয়স বাড়তেছে প্রত্যেক মিনিটে, কিন্তু আমরা আমাদের টার্গেট থাকা উচিত কত দেরি করে আমরা। এটার জন্য আসলে ঘুম, মেডিটেশন, খাবার, এটার কোনো বিকল্প নাই, একদমই না। এই যে হ্যাঁ, শারীরিকভাবে আমি শুরু যেভাবে করেছিলাম, যে শারীরিক একটা ইফেক্ট আসলে মানসিকভাবে থাকে, মানসিক ভাবে যে ইফেক্টটা সেটা আসলে শারীরিকভাবে পড়ে। সবকিছু মিলাই দুটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি মন ভালো রাখি তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে। ভাইয়া যেটা শেষ করলেন যে শরীরটাকে যদি আমরা সুন্দর রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা যখন নিজেকে আয়নায় দেখবো আমাদের মনটাও ভালো থাকবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনের সাথে। অনেক ধন্যবাদ। দর্শক, সব কিছুতে সুসম্পর্ক বজায় রাখতে সঠিক পদক্ষেপ নিতে হবে, ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বিশ্বায়নের যুগে পিছিয়ে থাকার নাম বোকামি। জেনে শুনে ভুল করাটা বোকামি নয়, পাপ। যেমন মাদক গ্রহণ করা। কারণ আমরা জানি মাদক ভালো কিছু নয়, তারপরও যখন আমরা মাদক নিয়ে কারবার করব, মাদক গ্রহণ করব, তখন সেটা অপরাধ। আসুন পরিবারের কথা ভেবে, দেশের কথা ভেবে আজ থেকেই মাদককে ঘৃণা করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।